আর কত বাড়বে? একবার বলেছি না টাকা দে, একই কথা বারবার বলতে ভাল লাগে না। টাকা গাছে ফলে না, লোকের বাড়িতে ঝাড় মোজ বাসন মেজে টাকা কামাতে হয়। এরকম ভাবে মদ খেতে আমি তবে দেবো না। নিজের স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করিস, মুখে মুখে কথা। কাকিমা, তোমার হাঁটুতে এখন আর ব্যথা নেই তো? না গো, তুমি আমার হাঁটু ব্যথার জন্য যে ওষুধটা দিয়েছিলে তাতে একদম ব্যথা চলে গেছে। নমস্কার কাকিমা। নমস্কার, কেমন আছেন? চলে যাচ্ছে, আপনি কেমন আছেন? ভালো 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 আছি। এই মিতা। নমস্কার। এই পাড়াতেই থাকে? হ্যাঁ হ্যাঁ আসুন। এসো। আমাদের পাড়ার লোকেরা না খুব ভালো, সব দরকারে পাশে থাকে। মুখে মুখে কথা বলা, মুখে মুখে কথা। এই সুনীল আর রেখার আবার ঝগড়া টগড়া সব শুরু হলো। আরে এরপর থেকে আমায় টাকা দিতে না চাইলে না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার থেকে খারাপ আর কেই হতে পারে? আমি তোমাকে টাকা দেবো না। মুখে মুখে কথা তোর, দেবো তোকে একটা। সুনীল, খবরদার ওর গায়ে হাত তুলবে না বলে দিচ্ছি। দেখো সবিতাদি, এটা আমার আর আমার বউয়ের পার্সোনাল ব্যাপার, মাঝখানে কোনো কথা একে তো আমি একদম। এটা তোমার একার পার্সোনাল ব্যাপার নয়, এটা আমাদের সবার ব্যাপার। হ্যাঁ, যদি দ্বিতীয়বার তুই রেখাকে হুমকি দিস তাহলে তোকে একেবারে আমি বাইরে ছুঁড়ে ফেলে দেব। হ্যাঁ, খবরদার, আমার স্বামীকে কেউ হুমকি দেবে না। ও যেমনই হোক, ও তো আমার স্বামী, আর ওকে কেউ কোনো খারাপ কথা বলবে না। শুনলে তুমি? তোমার এত অত্যাচার সহ্য করার পরও ও কিন্তু নিজের স্ত্রী ধর্ম পালন করছে। তুমি কি স্বামী হওয়ার কর্তব্য পালন করছো ঠিক করে? দেখ, পরের বার না তুই যদি ওর গায়ে হাত তুলিস বা আঙুলও তুলিস না, তোকে আমি জেলে পুরে দেব, বুঝেছিস? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যা এখান থেকে। ক্ষমা আমাদের কাছে নয়, নিজের স্ত্রীর কাছে চাও। আরে না না, ব্যাস ছেড়ে দাও, চলো স্নান করে নাও, আমাকেও বেরোতে হবে কাজের জন্য। যাক, ভালোই হলো, উনি অ্যাটলিস্ট নিজের ভুলটা বুঝতে পারলেন। সুনীলের তো শিক্ষা হলো, কিন্তু ওদের দুজনের ঝগড়া দেখে দেখে না আমার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে। আপনার স্বামীও কি? হ্যাঁ, খুব মদ খেত, সব সময় মদ খেয়ে পড়ে থাকতো, আর যখন নেশা করতো না তখন এরকম জোর করে আমার কাছ থেকে টাকা নিত। আর আপনি টাকা দিয়ে দিতেন ওনাকে? কি করব বলো? আর যখন পয়সা দেওয়া বন্ধ করে দিলাম তখন আমার সমস্ত গয়না, কাপড় চোপড়, বাসনপত্র, এমনকি ঘরের খাবার দাবার পর্যন্ত বিক্রি করতে আরম্ভ করলো। আর তারপরে একদিন এই নেশাই ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল, ওর লিভার নষ্ট হয়ে গেল। আই এম সরি, আমি এত কিছু জানতাম না। আচ্ছা, আপনার স্বামী চলে যাওয়ার পর এখন আপনার বাড়িতে কে কে আছে? দুটো ছেলে ছিল, অনুজ আর কৌশিক। ভগবান এত নিষ্ঠুর, একটা অ্যাক্সিডেন্টে ভগবান আমার দুটো ছেলেকেই কেড়ে নিল। আমি বুঝতে পারছি নিজের লোককে হারানোর কষ্টটা যে কি আমি জানি। ভরসা রাখুন, আগামী দিন অবশ্যই আনন্দের হবে। সেই বিশ্বাসেই তো আমি এই এনজিওটা তৈরি করেছি, আর এই পাড়ার সমস্ত পরিবারকে আমি আমার নিজের পরিবার মনে করি। কাকিমা, আপনি খুব ভালো কাজ করছেন। আচ্ছা ঠিক আছে, এখন আর তো প্রশংসা করতে হবে না। চলো ভিতরে চলো, আমি তোমাকে দারুণ করে চা খাওয়াবো, চলো। আরে না না কাকিমা, আমার না লেট হয়ে যাচ্ছে, আজ আমাকে কলেজেও যেতে হবে, থিসিসের ফর্ম সাবমিট করার আছে। তাহলে এই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে? ঠিক তো? সাবধানে যেও। হ্যাঁ। আজ তো খুব লেট হয়ে গেল আমার। এটা তো সেই ছেলেটা, আজ এই রোমিওকে শিক্ষা দিয়েই ছাড়বো আমি। ও হ্যালো, ওই মিস্টার, হ্যালো। আরে দাঁড়া, কেন আমাকে ফলো করছিস রে? দাঁড়া, আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া। পালিয়ে গেছে, কি জানি কোথা থেকে চলে আসে। আচ্ছা সবিতা দিদি, মুন্নিকে স্কুলে পাঠিয়ে কি লাভ? সেই তো ওকে বিয়ের পর রান্না বান্নাই করতে হবে। এইটাই তো আমাদের ভুল ভাবনা উর্মিলা। শিক্ষা পাওয়ার জন্য ছেলেদের যেমন অধিকার আছে, মেয়েদেরও তেমনই অধিকার আছে। এখন আমাদের দেশে বেশিরভাগ পরিবারে মেয়েরা ততটাই রোজগার করতে পারে যেমন ছেলেরা করছে। হুম, কি মিতা, আমি ঠিক বলেছি না? একদম ঠিক বলেছেন।
আজকের যুগে দাঁড়িয়ে একজন নারীর অস্তিত্ব তার বাবা কিংবা তার স্বামীর ওপর নির্ভর করে না, মেয়েদেরও পুরো অধিকার আছে নিজের পরিচয় তৈরি করার আর সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার। দারুণ ব্যাপার তো। আপনাদের দুজনের কাজের ব্যাপারে আমাদের সবার আস্থা আছে। তাহলে মুন্নিকে স্কুলে পাঠাচ্ছ, তাই তো? একদম ঠিক। এই আবার এখানে চলে এসেছে। মনে হচ্ছে সকালে ডোজটা ঠিকমতো কাজ করেনি। কে এটা মিতা? তুমি চেনো একে? না কাকিমা, কি জানি ছেলেটা কে আর কোথা থেকে এসেছে, প্রতিদিন আমাকে ফলো করে। তাহলে আগে বলেননি কেন? দাঁড়ান, আজকেই এর ব্যবস্থা করছি। এই চল, 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 চল। চলো চলো চলো। হ্যালো, তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো? আরে, কি করছো আরে, এটা কি? ব্যাপারটা কি? এই যে, আরে দাঁড়াও, কি করছো তুমি? ও হ্যালো, ওয়েট, কিছু করছো? আরে এটা কি করতে এসেছো তুমি? আরে কোথায় যাচ্ছ? কি হয়েছে? কোথায় যাচ্ছে? আরে দাঁড়াও, ছাদে পড়ে যাচ্ছে কেন? পড়ে যাচ্ছে। এত কথা বলছি কেন? উত্তর দিচ্ছ না। দাঁড়াও, এই যে তোমাকে বলছি এই, কোথায় যাচ্ছিস তুই? আরে কি করছো তুমি? আরে কি করছে? আরে কি করছে? নিচে নামো। আরে তোর মাথা খারাপ হয়েছে নাকি? কেন নিজের জীবন দিতে যাচ্ছিস? আরে কিছু বল তো। আরে বলো। আমি এখানে কি করে এলাম? আমি এখানে কি করছি? ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে নাকি? হ্যাঁ, কখন থেকে ডাকছে সবাই? বেশি নাটক করবে না, বলো আমাকে কেন ফলো করছিলে? আমি কথা বলছি। শোন, দেখ বাবা, তোর মনের মধ্যে যা কিছু হচ্ছে তুই সত্যি সত্যি বলে দে। তুই মিতাকে পছন্দ করিস? আরে এমন কিছু নয়, আমি তো মিতা ম্যাডামের বডিগার্ড। এনার বাবাই তো আমাকে বলেছিলেন যে এনাকে যেন বিপদে আমি রক্ষা করি, আর উনি এটাও বলেছিলেন যে উনি যেন না জানতে পারেন। মিথ্যে কথা বলো না, আমার বাবা আমাকে না জিজ্ঞাসা করে কিচ্ছু করেন না। আমি সত্যি কথা বলছি। এই যে আমার আইডি কার্ড। আরে মিতা মা, এসো এসো এসো। এতক্ষণ আমরা তোমার ব্যাপারেই কথা বলছিলাম। নমস্কার আঙ্কেল। ভালো থেকো মা। কি ব্যাপার মা? আঙ্কেলকে নমস্কার আর বাবাকে হ্যালো হাই কিছুই না? আমি তোমার উপর খুব রাগ করে আছি। আমি আবার কি করে দিলাম? তুমি তো জানো যে আমি মঙ্গলাবাড়ি বস্তিতে রিসার্চের কাজ করছি। আমি ওখানকার লোকেদের জীবনযাপন, ওনাদের থাকা খাওয়া সব ব্যাপারে জানতে চাই, সেই জন্য ওনাদের সঙ্গেই থাকতে হবে আমাকে। হ্যাঁ মা, কিন্তু আমি তো তোমাকে অনুমতি দিয়ে দিয়েছিলাম বস্তিতে থাকার জন্য। হ্যাঁ সেটা তো দিয়েছো, থ্যাংক ইউ, কিন্তু ওই যে বডিগার্ড সবসময় আমার পেছন পেছন বস্তিতে চলে আসে। ও হ্যাঁ, দেখো মা, আমি বডিগার্ড এই কারণে রেখেছিলাম যে আমি যাতে শান্তিতে ঘুমোতে পারি, আর আমার এটা বিশ্বাস থাকে যে আমার মেয়ে সেখানে সুরক্ষিত আছে। বাবা, আমি কি ছোট বাচ্চা নাকি? নিজের কেয়ার আমি নিজে নিতে পারি। কি আঙ্কেল, আপনি বোঝান না বাবাকে। বাবার কাছে তো মেয়েরা সবসময় ছোটই থাকে। যখন তোমার 50 বছর হবে তখনও। আঙ্কেল আপনিও ঠিক আছে, আপনিও না হয় বাবার হয়েই কথা বলে যান। আরে না না মা, আমি তো তোমার পক্ষেই বলছি। দেখো রতন, এটা কিন্তু ঠিক নয় ভাই। মিতা মায়ের ওর পার্সোনাল স্পেস পাওয়া উচিত। কিন্তু শেখর, তুমি তো জানোই যে শহরে ক্রাইম কেমন বেড়েই গেছে। হ্যাঁ, সেখানে আমি একটা বডিগার্ড রেখেছি, এটা আর এমন কি বড় ব্যাপার? আমি না তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। কাল আমার বার্থডে, আর বার্থডেতে আমার একটা প্রমিস চাই যে নো বডিগার্ড। আরে হ্যাঁ, কাল তো মিতা মায়ের জন্মদিন। আরে ভাই, আমি তো একেবারে ভুলেই গেছিলাম। কিন্তু আমি কি করে ভুলতে পারি আমার এত মিষ্টি আদরের মেয়ের জন্মদিন? আমি এই জন্মদিন উপলক্ষে একটা বড় পার্টির আয়োজন করেছি। পার্টি? ঠিক আছে না মা? হ্যাপি বার্থডে মিতা। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ এনজয়। মিতা মা, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ভগবান করুক তোমায় অনেক লম্বা জীবন দিক। থ্যাংক ইউ সো মাচ কাকিমা। বাবা, উনি সবিতা কাকিমা। আমি বলেছিলাম না তোমাকে ওনার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আমার মেয়ে তো আপনার খুব প্রশংসা করে। আপনার মেয়েও খুব খুব ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই হলো আমার বিজনেস পার্টনার শেখর। নমস্কার। নমস্কার, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো আমারও লাগলো। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। অঙ্কিত, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আরে স্যার, লুকিং হ্যান্ডসাম স্যার। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, কাল আমাদের নতুন প্রজেক্টের মিটিং ফিক্স হয়েছে সকাল 10টায়। 10টার সময়? ওকে, ডান। হ্যালো, হ্যাঁ
এটা আমার বার্থডে পার্টি, আপনাদের অফিস নয়, তাই যে কাজকর্মগুলো আছে না অফিসে সীমাবদ্ধ রাখো। সরি মা, Sorry. সরি। আই এম সরি, আজ আর কোনো কাজের কথা বলছি না, ঠিক আছে? চলো এবার কেক কাটি। বাবা ব্যাস 1 মিনিট, একটা ছোট্ট ও। সারপ্রাইজ আছে। রামু, শ্যাম, তাড়াতাড়ি সব গেস্টদের জন্য চশমা নিয়ে এসো। চশমা? চশমা? এই দেখো, নানা রঙের চশমা। তাহলে আজকে থিম হলো গগলস, তাহলে এটা সবাইকে পড়তে হবে। ওকে গাইস। আরে হে তো ইনোভেটিভ আইডিয়া। এটা আমার ড্রেসের সঙ্গে যাচ্ছে, তাই না? আচ্ছা আমি এখন পরবো না, আমাকে তো কেক কাটতে হবে, তারপর পরবো। চলো। চলো চলো কেক কাটি আমরা। চলো চলো। হ্যাঁ হ্যাঁ। হুম। গান? রতন স্যার, আরে রতন, কি করছো এটা? স্যার, গুলি কি বেরিয়ে করছেন যাবে। এটা আসল না নকল? গুড বাই শেখর। রতন, গুড বাই। রতন, শেখর স্যার, শেখর স্যার। স্যার, বাবা 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 তো অজ্ঞান হয়ে গেছে। বা এটা তো খুব ভালো, গুলি মেরে এখন অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো, শেখর বাবুর গুলি লেগেছে। এখন সিআইডি কেও ফোন করতে হবে। হ্যালো সিআইডি? গুলি একেবারে বুকে মারা হয়েছে। আপনারা সবাই দেখেছিলেন রতনবাবু গুলি চালিয়েছিলেন শেখরবাবুর ওপরে। হ্যাঁ স্যার, আমরা তো সবাই খুব ঘাবড়ে গেলাম। এত ভালো পার্টি চলছিল, সবাই কত এনজয় করছিল। কে জানে হঠাৎ রতনবাবুর কি হলো, উনি গুলি চালিয়ে দিলেন। নিশ্চয়ই আমার বাবার বিরুদ্ধে কেউ চক্রান্ত করেছে। বাবা এরকম করতেই পারে না। রতনবাবু, স্যার, হুম, রতনবাবুর জ্ঞান ফিরেছে। তোলো ওনাকে। চলুন উঠে পড়ুন, উঠুন উঠুন। শেখরের কি হয়েছে? মাথাটা কেমন ভারী লাগছে। প্রথমে নিজে খুন করলেন একে, এখন মাথা ব্যথার বাহানা দেখাচ্ছেন। হ্যাঁ, এসব নাটক বন্ধ করুন, উঠুন। চলুন উঠুন। আপনি কি বলছেন? আমি কাউকে খুন করিনি। মিতামা কি সব বলছে এরা, আমি কিছু বুঝতে পারছি না মা। বাবা আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না যে এসব কি করে হলো। সব মাথায় ঢুকবে, সবাই সব কিছু খুব শিগগিরই বুঝতে পারবে। নিখিল, ময়ূর, বাড়িটা ভালো করে তল্লাশি করো, আর এখানে পার্টিতে যা কিছু জিনিস আছে ভালো করে চেক করে দেখো। জয়ন্তী, স্যার, এই গানটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এই যে রতনবাবু, চলুন বিউরোতে যাই। বাবা তুমি ঠিক আছো তো? বাবা বাবা। স্যার, স্যার ব্যালিস্টিক্স রিপোর্ট এসে গেছে। এতে পরিষ্কার লেখা আছে শেখরের যে গুলিটা লেগেছিল সেটা রতনবাবুর বন্দুক থেকে চালানো হয়েছে, আর ওই বন্দুকে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটাও রতনবাবুরই ছিল। বলুন রতনবাবু, এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি কিছু বুঝতে পারছি না স্যার। আমার মাথাটা খুব ভারী লাগছে স্যার। এমন মনে হচ্ছে যেন আমি একটা গভীর ঘুম থেকে জেগে উঠেছি। কোনো ভয়ের স্বপ্ন দেখে উঠেছি আমি। হ্যাঁ, কিন্তু কি করব, শেখরবাবুর মৃত্যু তো কোনো স্বপ্ন নয়। সমস্ত প্রমাণ একথাই বলছে যে শেখরকে খুন তুমি করেছো। আমি কাউকে গুলি চালাইনি স্যার। আপনি আমার উপর বিশ্বাস কেন করছেন না স্যার? তাহলে কি গুলিটা নিজেই শেখরবাবুর বডিতে ঢুকেছে? কিছু মনে পড়ছে না আমার স্যার, কিছুই মনে। রতনবাবু, 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 রতনবাবু। আমি বলেছিলাম তো আপনাদের যে আমার বাবার হার্টের রোগ আছে, প্লিজ কোনো স্ট্রেস দেবেন না। স্যার, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। না না না, আমাদের গাড়িতে নিয়ে চলো, হসপিটালে অ্যাডমিট করো তাড়াতাড়ি। চলুন। আমিও যাচ্ছি সাথে। না, তুমি যাবে না, ওকে প্রথমে অ্যাডমিট করতে দাও, পরে আমিও যাব তোমার সঙ্গে। প্লিজ স্যার।
আমার বাবাকে ছেড়ে দিন। যদি তোমার বাবা কিছু না করে থাকেন তাহলে ওনার কিচ্ছু হবে না। আচ্ছা একটা কথা বলো, রতন বাবুর কোনো ঝগড়া টগড়া ছিল আগের থেকে শেখর বাবুর সঙ্গে, বা কাল পার্টিতে কোনো ঝগড়া টগড়া হয়ে থাকে? না স্যার, ওনারা তো পার্টিতে খুব এনজয় করছিলেন। আচ্ছা, তোমার বাবার কথাবার্তায় তোমার কোনো অস্বাভাবিকতা লেগেছে, যে উনি কোনো টেনশনে আছে বা অন্য অন্য ধরনের কিছু? হ্যাঁ স্যার, কোনো ঝগড়া টগড়া তো হয়নি, কিন্তু বাবার মুডটা একটু অফ ছিল। আর বাবা শেখর আঙ্কেলকে কিছু বলছিল যে তুমি ঠিকমতো কাজ করোনি। ও ও আবার ফিরে এসেছে। ও ফিরে এসেছে? ওটা কে? স্যার নামটা তো বলেনি কেউ। আচ্ছা, দুজনের মধ্যে কথাবার্তা কবে হয়েছিল? কালকে হয়েছিল, এনজিও থেকে ফেরার পরে। এনজিও? কোথাকার এনজিও এটা? আমার বড় বোন সানিয়ার মৃত্যুর পর বাবা একটা এনজিও খুলেছে, যেখানে আমরা গরিব লোকেদের খাবার দাবার, পোশাক আশাক আর থাকার জন্য একটা করে ঘর দিই। এনজিওটা কোন জায়গায়? নমস্কার স্যার, আমি কপিল, আমি এখানকার ম্যানেজার। আপনি এটা বলুন যে আপনি এই এনজিওতে কতদিন ধরে কাজ করছেন? প্রথম দিন থেকেই, যখন রতনবাবু সানিয়া ম্যাডামের হাত দিয়ে এটা শুরু করেছিলেন। তাহলে তো আপনি খুব ভালো করেই চিনবেন শেখর বাবু আর রতন বাবুকে। আগে হ্যাঁ, এনজিও আর এখানকার সব কর্মীদের উনি পরিবারের সদস্য মনে করতেন। প্রায় এখানে এসে আমাদের সুখ দুঃখের কথা জানতে চাইতেন আর নিজেরও সুখ দুঃখের কথা শোনাতেন। এটা তো খুব ভালো ব্যাপার। তাহলে তো আপনি এটাও জানবেন যে শেখর বাবু আর রতন বাবুর মাঝখানে কোন ব্যাপার নিয়ে টেনশন চলছিল। না স্যার, এরকম কখনোই নয়। ওরা দুজন বিজনেস পার্টনার কম আর পরস্পর ভাই বেশি ছিলেন। ভাইয়ের মতো ছিল? তাহলে রতনবাবু শেখর বাবুকে খুন কেন করলেন? একটু ভাবার চেষ্টা করুন আর এটা বলুন যে রতন বাবু আর শেখর বাবুর মাঝখানে কোনো ঝগড়াঝাটি বা ঝামেলা কিছু হয়েছিল? এরকম কোনো ঝগড়াই হতো না। কিন্তু রতন বাবুর মেয়ে বলছিল যে রতন বাবু আর শেখর বাবু নিজেদের মধ্যে কিছু বলছিল, যে কেউ এসেছিল। কে ফিরে এসেছিল কিছু জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই দুজন এটার বিষয়ে কথা বলছিল এখানে, যখন আমি অদ্ভুত ঘটনার বিষয়ে বললাম ওদের। অদ্ভুত ঘটনা? কেমন অদ্ভুত ঘটনা? কিছুদিন আগে আমাকে একটা লোক ফোন করেছিল, বলল শেখরবাবু আর রতনবাবু ওনাকে কাজে রেখেছেন আর উনি ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার মেল করেছিলেন কোম্পানির লেটার হেডে, প্লিজ চেক করে নিন। আর পরদিন থেকে উনি কাজে আসতে শুরু করলেন, ফাইল টাইল সমস্ত চেকও করতে লাগলেন। কোন ফাইলগুলো চেক করছিল? সমস্ত ফাইল, ট্যাক্সের ফাইল, অ্যাকাউন্টসের ফাইল। আর হ্যাঁ, রতনবাবু আর শেখরবাবুর জীবনের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেসও করছিলেন। তারপর আর কি, ব্যাস সেই যে লাঞ্চ ব্রেকের নাম করে বাইরে খেতে গেলেন আর তো ফিরেই এলেন না। আর যখনই আমি এই ঘটনাটার ব্যাপারে দুজন বসকে বললাম, ওনারা বললেন যে আমরা তো এরকম লোককে রাখিই নি। এত কষ্ট করে এসেছিলাম জিজ্ঞাসাবাদ করতে, নিশ্চয়ই এই অপরাধে ওর হাত আছে। শেখরবাবু রতনবাবুকে বলছিলেন যে ও কিন্তু আবার ফিরে এসছে, তুমি কিন্তু কাজটা ঠিকঠাক করনি। এই লোকটার মুখ নিশ্চয়ই আপনি দেখেছিলেন, আমাদের জন্য একটা স্কেচ বানাবেন। স্যার, আসল ব্যাপারটা হচ্ছে কি, আমি না সেদিন চশমাটা ঘরে ফেলে এসেছিলাম, আর চশমা ছাড়া তো আমি কিছু দেখতেই পাই না। সামনে চেয়ার পড়ে আছে না গাড়ি পড়ে আছে কিছুই বুঝি না। স্যার, একটা কথা তো ঠিকই, এটা নিশ্চয়ই ওনাদের দুজনের অতীতের চেনা কোনো মানুষ। এক্স্যাক্টলি, সেই জন্যই তো খুব সহজে এই অচেনা মানুষটাকে উনি চিনে নিয়েছিলেন। এই নতুন মানুষটার সাথে খুব শিগগিরই দেখা হবে। স্যার, হ্যাঁ জানতে পেরেছো এনজিও থেকে কার ফোন ছিল যার কারণে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে? স্যার, এনজিও লোকেরা তো নামটা জানে না, কিন্তু ওরা বলছিল যে একটা লোক এসেছিল, অচেনা একটা লোক, যে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছিল। এই লোকটা নিশ্চয়ই রতনবাবু তার নিজের মেয়ে সানিয়ার নামে যে এনজিওটা চালাচ্ছিল এটাতেই জড়িয়ে আছে। রতন আর শেখর দুজনেই এই লোকটার ব্যাপারে জানতো, আর এই জন্য ওদের দুজনের মধ্যে গন্ডগোল হয়। স্যার, এই যে ঘটনাগুলো ঘটছে এই সবকটা সানিয়ার মৃত্যুর সাথে জড়িত নয় তো? মিতা মা, একটা কথা বলো, তোমার বোনের মৃত্যু কিভাবে হয়েছিল? আসলে ও সুইসাইড করেছিল স্যার। কেন? আমি জানি না। তুমি জানো না মানে? আমি সেই সময় হস্টেলে ছিলাম, বাড়িতে কি হচ্ছিল না কিছু জানতাম না। আচ্ছা, যখন আপনার বোন আত্মহত্যা করেছিল তখন আপনি কি হোস্টেলে ছিলেন? সেই সময় তো আমি বাড়িতেই ছিলাম, হলিডেতে বাড়ি এসেছিলাম। আমি আজও ওই দিনটার কথা ভুলিনি। আমি আর বাবা মল থেকে শপিং করে বাড়ি ফিরে এসেছিলাম। যেই বাবা বাড়ি এসে দরজাটা খুললো আর দেখলাম সানিয়া। মিতা,
আচ্ছা, তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করনি, জানার চেষ্টা করনি যে কেন তোমার বোন সানিয়া এই রাস্তা বেছে নিয়েছিল? জিজ্ঞেস করেছিলাম স্যার অনেকবার, কিন্তু বাবা সবসময় এটাই বলেছিল যে আমার এই ব্যাপারে জানার কোনো দরকার নেই। তারপর নিজেই কাঁদতে শুরু করতো। সেই জন্য আমি এই ব্যাপারে আর কথা বাড়াইনি স্যার। কিন্তু কেউ তো নিশ্চয়ই জানতে পারবে কি এমন অসুবিধা ছিল সানিয়ার যে ওর খুব ক্লোজ ফ্রেন্ড বা অন্য কেউ। একজন আয়া ছিলেন, সব সময় দিদির সঙ্গে থাকতেন। দিদির জন্ম থেকে দিদির মৃত্যু পর্যন্ত সব সময় দিদির সাথেই থাকতেন। আচ্ছা, এই আয়া কোথায় থাকে? ওই বস্তিতে যেখানে আমি রিসার্চ করছি। এখনো বাবা ওনার মাইনেটা সময় মতো ওনার কাছে পাঠিয়ে দেন। এদিকে সব কি করছো? এখনো গুনে যাচ্ছ? আই এম সরি স্যার, কিন্তু না জানি কেন আমি না গুনে একটা চশমা কম পাচ্ছি। একটা চশমা কম মানে? স্যার, পার্টিতে 20 জন এসেছিল। হ্যাঁ, আমি কমসে কম 5 বার গুনে দেখেছি, প্রত্যেকবারই 19টা চশমাই পাচ্ছি। তাহলে একটা চশমা গেল কোথায়? সেটাই বুঝতে পারছি না। একদম ঠিক বলছেন উনি। যে চশমাটা আমার বাবা পরেছিল সেটা তো এসবের মধ্যে নেই। তোমার বাবার চশমাটা কোথায়? স্যার হতে পারে যখন বাবা অজ্ঞান হয়ে গেছিল তখন কেউ হয়তো নিয়ে চলে গেছে। অদ্ভুত ব্যাপার স্যার, পার্টিতে একটা খুন হয়ে গেল, তাও কারুর মাথায় একটা চশমা চুরির কথা ঘুরছিল। আর একটা কথা স্যার, ঠিক ওই রকম ধরনেরই একটা চশমা আমার বডিগার্ডও পরেছিল যখন বস্তির ছাদ থেকে লাফ মেরে ও সুইসাইড করতে গেছিল। এক মিনিট, তুমি কিভাবে জানলে যে ওটা এই একই চশমা ছিল যেরকম তোমার বাবা পরেছিলেন? কারণ আমি ওকে আগেও দেখেছিলাম। ও কখনোই চশমা পরতো না, কিন্তু সেদিন বস্তির ছাদ থেকে যখন ঝাঁপ দিতে গেছিল তখন ওই ধরনেরই চশমা পরেছিল স্যার। ওই চশমাতে নিশ্চয়ই গন্ডগোল আছে। স্যার, এই চশমাটার এই খুনের সাথে কি কানেকশন থাকতে পারে? সচিন, কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। কিছু না কিছু গোলমাল আছে ওই চশমাটা নিয়ে। কি মিতা, তুমি কি আমাদের জন্য ওই রকম গগলসের ডিজাইন আঁকাতে পারবে আমাদের স্কেচ আর্টিস্ট দিয়ে? নিশ্চয়ই স্যার। এবার এটা কানেক্ট করে দাও। স্যার রেডি। ঠিক আছে, থ্যাংক ইউ। আশ্চর্য ডিজাইন এই চশমাটার। স্যার, এই চশমাটা তো কাস্টমাইজড মনে হচ্ছে, কেননা রেডিমেড চশমা এরকম ডিজাইনের হয় না। হ্যাঁ শ্রেয়া, এটা অর্ডার দিয়ে ডিজাইন দিয়ে এই চশমাটা বানানো হয়েছিল। খোঁজ নিতে হবে এই শহরে কোন কোন দোকান আছে, কটা দোকান আছে এই ধরনের যারা চশমা বানায়। তারপরে সানিয়ার আয়ার ব্যাপারেও আমাদের খোঁজ নিতে হবে। হেমলতা দি? কে? আপনি সানিয়ার আয়া ছিলেন তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? ক্ষমা করবেন আমাদের, আপনাকে আমরা বিরক্ত করছি। ঠিক আছে বাবা, সারাদিন তো আমি শুয়েই থাকি, কিন্তু আপনারা কেন এসেছেন? দেখুন হেমলতা দেবী, আপনি সানিয়ার আয়া ছিলেন ওর ছোটবেলা থেকে, তাই না? আর তারপরে সানিয়া হঠাৎ আত্মহত্যা করলো, সেটাও আপনি জানেন। আমরা এটা জানতে চাই যে কেন সানিয়া কেন আত্মহত্যা করেছিল। অনেক দিন বাদে তোমরা এই শুকনো চোখে ওর কথা মনে করিয়ে চোখে জল এনে দিলে। আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি। আমি এর জন্য দায়ী। আমারই রতনবাবুকে রাজি করানো উচিত ছিল ওই সম্বন্ধটার জন্য, না হলে সানিয়াকে আমার বোঝানো উচিত ছিল যাতে ছেলেটাকে ভুলে যায়। ছেলেটা? কোন ছেলেটা? যাকে ও ভালোবাসতো। আচ্ছা, তারপরে কি হয়েছিল? ওই ধনী গরিবের ব্যাপার। ছেলেটা গরিব ছিল, একদিন হঠাৎ ছেলেটা কোথায় যেন চলে গেল। সানিয়া ওর অপেক্ষাতেই দিন কাটাতো, খেত না, ঘুমোতো না, নিজের ঘরের দরজা বন্ধ করে শুধু কাঁদতো। ওই ছেলেটা কে, কোথায় থাকতো, বা ওর কোন টেলিফোন নাম্বার আপনার কাছে আছে কিনা? না, সানিয়া ওর ফোন নাম্বার বা কিচ্ছু আমায় জানায়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। সরি, আমরা আপনাকে অনেক কষ্ট দিলাম। না, রেস্ট নিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
স্যার, ভাবছিলাম দয়া স্যারের জন্য একটা চশমা নিয়ে নিই। দয়ার বার্থডে আসছে নাকি? না স্যার, উনি তো সবসময় আমার উপর খোঁজে থাকেন, তাই। আচ্ছা, মানে গিফট দিয়ে ওকে খুশি করতে চাও? না স্যার, ওনাকে এটা পড়লে ভালো লাগবে, তাই। পরে দেখছি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কার জন্য চশমা দেখাবো? একজন অপরাধীর জন্য। অপরাধীর জন্য চশমা? আমি কিছু বুঝলাম না। আপনি একটু এই চশমার ডিজাইনটা দেখুন। এটা আপনিই বানিয়েছিলেন না? আগে হ্যাঁ, আপনাদের পছন্দ হয়েছে? আপনাদের জন্য বানিয়ে দেবো? না না, এত উপকারের দরকার নেই। আপনাদের বানানো এই চশমা পরে লোক ভুলভাল কাজ করতে শুরু করে দিয়েছে। কেউ ছাদে পৌঁছে যাচ্ছে ঝাঁপ দেওয়ার জন্য, আর নয়তো কেউ কাউকে গুলি মারছে। কি মজা করছেন আপনারা? এই সব আমার চশমা পরার জন্য হয়েছে? আমরা কেউ মজা করার মুডে নেই। সিআইডি, এবার ভালো করে মন দিয়ে বলুন, এটা কার জন্য বানিয়েছিলেন? 1 মিনিট স্যার। স্যার, অভিষেক বলে কেউ একটা অর্ডার দিয়েছিল। কি ব্যাপার স্যার? নামও আছে, অ্যাড্রেসও আছে, আর ফোন নম্বরও। কল করো তো। হ্যাঁ। স্যার, নাম্বারটা ভুল। রং নাম্বার? মনে হচ্ছে অ্যাড্রেসও ভুয়ো। দিলদরিয়া কলোনি। দিলদরিয়া নামের কোনো জায়গা শুনেছেন? এটা কোথায় মুম্বাইতে? সরি স্যার, আমি অ্যাড্রেসটা ঠিক মতো দেখিনি। আপনি চোখ নিয়ে ব্যবসা করেন, লোকটাকে কি ভালো করে দেখেছিলেন? আসলে স্যার, আমি সেই সময় দোকানে ছিলাম না। আমার কর্মচারী জগনলাল ছিল, সেই অভিষেককে দেখেছিল। ডাকুন তো এই জগন্লাল বাবুকে। জগনলাল? হ্যাঁ স্যার। ওনারা সিআইডি থেকে এসেছেন। ওনাদেরকে বলো তো, এই ডিজাইনের চশমাটা কে বানিয়ে নিয়ে গিয়েছিল? স্যার, ও খুবই অদ্ভুত মানুষ ছিল। বড় একটা টুপি পরেছিল আর কালো চশমা পরেছিল, আর মুখে অনেক দিনের না কাটা দাড়ি ছিল। বেশ লম্বা দাড়ি ছিল ওর। ও না, আমার অ্যাড্রেসের মতো চেহারাটাও নকল। আর কিছু মনে পড়ছে এই লোকটার ব্যাপারে? হ্যাঁ স্যার, আসলে যারা চশমা তৈরি করায় তাদেরকে সব জিনিস আমরাই দিয়ে থাকি, কিন্তু ও নিজেই জিনিসপত্র নিয়ে এসেছিল। ফ্রেম, কাঁচ আর একটা অদ্ভুত ছোট জিনিস লাগিয়েছিল ও নিজের চশমায়। ছোট জিনিস? আচ্ছা, ওই জিনিসটার ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি? ওই মোবাইলের সিম কার্ড যেমন হয়, ওটার থেকেও ছোট জিনিস ছিল। আর স্যার, আর চশমা তৈরি করার পর একবার পরতেও দেয়নি। আমার ফিটিংটা চেক করার ছিল, কিন্তু আমায় বলল চশমা নোংরা হয়ে যাবে। এ আবার কেমন কথা বলুন? কোনো ব্যাপার না, আপনি আমার এই কার্ডটা রাখুন। যদি ওই লোকটা এখানে আবার আসে বা দেখতে পান, আমাকে ফোন করবেন। আর ওনাকে বলবেন না, এটা তো নিশ্চয়ই জানেন। বুঝেছি স্যার। স্যার, হ্যাঁ, এদের নাম হলো রোহন আর নিশা। এরা সানিয়ার খুব ভালো বন্ধু। ভয় পেও না। দেখো, আমরা তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে ডেকেছি। কি জানতে চাইছেন স্যার? সানিয়ার ব্যাপারে। আচ্ছা, তোমরা কি জানো সানিয়া এরকম কেন করেছিল, কেন আত্মহত্যা করেছিল? জানি না স্যার, যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা ওকে নিশ্চয়ই হেল্প করতাম, কিন্তু এমন কিচ্ছু ছিল না স্যার। একটা কথা বলো, আচ্ছা সানিয়ার কোনো বয়ফ্রেন্ড বা কেউ ছিল? কোনো ছেলে এসেছিল ওর জীবনে? হ্যাঁ স্যার, একটা ছেলে তো ছিল, কিন্তু ও কখনো এই ছেলেটির সাথে আমাদের মিট করায়নি। কেন? জানি না স্যার, ও বলেছিল সবকিছু ঠিকঠাক চললে তারপর দেখা করাবে। খুব সিরিয়াস ছিল ওই ছেলেটিকে নিয়েও, বিয়েও করতে চেয়েছিল। আচ্ছা, নাম কি ছিল ছেলেটার? না স্যার, আমরা ওর ব্যাপারে কিছুই জানি না। কিন্তু হ্যাঁ স্যার, ও কলেজ শেষ হওয়ার পর ও মঙ্গলাবাড়ি বস্তিতে যেত একাধবার, তো আমি ওকে ওখানে ছেড়ে এসেছি। ওখানে একটা ছেলে বাইকে হেলমেট পরে সানিয়ার জন্য ওখানে ওয়েট করত। মঙ্গলাবাড়ি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দুজনেই যেতে পারো। মঙ্গলাবাড়ি বস্তি? স্যার, মিতা তো ওখানেই রিসার্চ করতো। আর ওর বোন সানিয়া, মিতার বোন সানিয়া যে ছেলেটার সঙ্গে দেখা করতে যেত, সেও মঙ্গলাবাড়ির ধারে কাছেই থাকতো, মঙ্গলাবাড়ি বস্তিতে। কিছু বুঝতে পারলে? বুঝে গেছি স্যার। তার মানে মিতা ওই ছেলেটাকে জেনে, তাও জেনে শুনে আমাদের কাছে লুকোচ্ছে। হ্যাঁ, মঙ্গলাবাড়ি বস্তি। এই মেয়েটার ফটো দেখুন,
আচ্ছা, আপনারা কি কেউ একে চেনেন বা দেখেছিলেন? হ্যাঁ, ও আমাদের এখানে মাঝে মধ্যেই আসতো ওই ছেলেটার সাথে দেখা করার জন্য। কোন ছেলের সাথে? ওর নাম মনোজ ছিল, এই তো এখানেই থাকতো। থাকতো মানে? এখন আর থাকে না? ওই আসলে কিছু বছর আগে ওর সাজা হয়েছিল, কিন্তু এতদিনে সাজা তো পুরো হয়ে যাওয়ার কথা, কিন্তু ও ফিরে আসেনি। কি করেছিল স্যার? সঠিক করে তো বলতে পারবো না, তবে পুলিশ বলছিল চুরিচামারির কোনো কেস ছিল। মনোজ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, যে মনোজের কথা আপনি বলছেন ওর তো কোনো পুলিশ রেকর্ড নেই। সুমিতবাবু, এটা কিভাবে সম্ভব? মঙ্গলা বাড়ির বাসিন্দারা আমাদেরকে বলেছে যে 5 বছর আগে মনোজকে ওই বস্তি থেকে গ্রেপ্তার করা হয়। স্যার, সমস্ত ফাইলই আপনার সামনে রাখা আছে। 5 বছরের সমস্ত রেকর্ড আপনি দেখে ফেলেছেন, কিন্তু কোথাও এই নামের কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। হতে পারে মনোজের ফাইলটা হারিয়ে গেছে। এটা কিভাবে হতে পারে স্যার? কেনই বা হবে না? তাহলে মনোজের ফাইল পাওয়া যাচ্ছে না কেন? হতে পারে স্যার আপনি কোনো ভুল খবর পেয়ে থাকবেন, বা হয়তো এই নামের কোনো ব্যক্তি আদৌ ছিলই না, বা হয়তো বস্তির লোকেরা আপনাকে কোনো মিথ্যে কথা বলেছে। হতে চাইলে তো এটাও হতে পারে যে মনোজের ফাইল ইচ্ছাকৃত উধাও করা হয়েছে। রবি বাবু, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? এই হঠাৎ করে ঘাম দিচ্ছে কেন আপনার? এত কাঁপছো কেন তুমি? আর হঠাৎ করে এই ফাইলটা তোমার হাত থেকে পড়লো কি করে? না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের কাছে কোনো কিছু লুকোনোর চেষ্টা করো না, বলো কি ব্যাপার? এই পালাচ্ছিস কোথায়? একে দেখে মনে হচ্ছে স্যার ওষুধ না খেলে ওর অসুখ যাবে না। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি টাকার জন্য ওই ফাইলগুলো পুড়িয়ে দিয়েছিলাম। লজ্জা করা উচিত তোমার। টাকার লোভে পড়ে তুমি অপরাধীকে সাহায্য করেছো, আর তাছাড়াও নিজের কাজের জায়গাও বেইমানি করেছো, নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো তুমি। কোন জেলে আছে এখন মনোজ? স্যার, তিলকনগর জেলে 7 বছরের শাস্তি ছিল। ভালো আচরণের জন্য 4 বছরেই ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। স্যার, যদিও ভালো কাজের জন্য ছাড়া পাচ্ছিলই, তাহলে রেকর্ড নষ্ট করার জন্য ওর ঘুষ দেওয়ার কি প্রয়োজন ছিল? সচিন, শেখর আর রতন এদের দুজনের মধ্যে যে মনোমালিন্য হয়েছিল, সেখানে শেখর বলছিল যে ও ফিরে আসছে, তাহলে নিশ্চয়ই ও মনোজের ব্যাপারে কথা বলছিল। স্যার, ওই চশমার দোকানের ফোন। স্পিকার অন করো। চুপ। হ্যাঁ স্যার, আমি জগন্লাল চশমাওয়ালা। স্যার, অভিজিৎ স্যারকে ফোনে পেলাম না, তাই আপনাকে ফোন করলাম। হ্যাঁ বলো। স্যার, ওই লোকটা আবার এসেছিল চশমা বানাতে। এখন কোথায় আছে ওই লোকটা? স্যার, ও যাওয়ার সময় ফোনে কথা বলছিল যে কোনো বিদ্যুৎনগরে যাচ্ছে, সেক্টর 5। বিদ্যুৎনগর? মিতাও তো ওই বিদ্যুৎনগরেই থাকে। মাই গড, তার মানে মিতার জীবনে বিপদ আসছে। হ্যাঁ এসিপি স্যার, আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি। ও নো, এই মিতা ছাদে কি করছে? একে আটকাতে হবে। মিতা! মিতা! দাও, হাত দাও। বসো, ধরো আগে। এসো এসো উপরে। এ নাও চশমা ধরো। এটা কি করছিলে তুমি? কেন এভাবে মরতে যাচ্ছিলে? মরতে যাচ্ছিলাম? আমি কেন মরতে যাব? তুই ছাদে কেন এসেছিলে? ছাদে? আমি ছাদে কি করছি আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি ওই চশমাটা পরেছিলাম, আর তারপর জানি মাথা যন্ত্রণা করছে। স্যার, এই কেসে এটা কি হচ্ছে? লোকজন হঠাৎ করে আত্মহত্যা করতে যাচ্ছে। সবকটা দুর্ঘটনায় একটা জিনিস কমন, এই চশমাটা। এই চশমাটা পরার আগে কি ঘটেছিল সেটা মনে আছে তো তোমার? হ্যাঁ স্যার। মিতা, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে।
কিন্তু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কাকিমা, এটা কি? তোমার এই অবস্থায় তোমাকে এই উপহারটা দিতে আমার অদ্ভুত লাগছে। গিফট? হ্যাঁ, তোমার জন্মদিন ছিল না, তাই আমাদের পাড়ার বাচ্চারা নিজেরা হাতে করে খুব ভালোবেসে তোমার জন্য বানিয়ে দিয়েছে। চশমা? এই সবিতাটাকে? সবিতা কাকিমা মঙ্গলবাড়ি বস্তিতে থাকেন, খুব ভালো মহিলা উনি। কত ভালো মহিলা সে তো দেখা করার পরেই জানা যাবে। আরে 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 কবিতা দেবী, মনে হয় আমরা ভুল সময় এসে পড়েছি। কোথাও যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, ওই কিছু জরুরি কাজ এসে গিয়েছিল, ওই জন্য আমি কলকাতা যাচ্ছি। কিন্তু কি করব, এখন তো আপনি কলকাতা যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আসলে ব্যাপারটা হচ্ছে যে অপরাধীদের এখানে প্রকাশ্যে ঘুরতে দেওয়া হয় না। অপরাধী? কি অপরাধী? ভদ্রতার মুখোশটা এবার খুলুন, মিতা আমাদেরকে সব বলে দিয়েছে। আমার কিছু কাজ আছে, আসছি। তোমার বয়সের কথাটা কিন্তু এখনো মাথায় রেখেছি। আমাকে বেশি কিছু করতে বাধ্য করবে না, প্লিজ। বলুন। আমি যা কিছু করেছি আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে। সন্তানের মৃত্যুর প্রতিশোধ? হ্যাঁ, মিতার বাবা রতন বাবু আমার 2 সন্তানকে মেরে ফেলে ওনার বিজনেস পার্টনার শেখরের সাহায্য নিয়ে। মেরে ফেলেছে? কিন্তু কেন? কেননা ওনার ভুল ধারণা হয়েছিল আমার ছেলে অনুজ হলো সেই ছেলে যাকে রতন বাবুর মেয়ে সানিয়া ভালোবাসতো। কেন এরকম হলো ভুল বোঝাবুঝি? কেননা একদিন অনুজ সানিয়াকে বাড়িতে ছাড়তে গিয়েছিল, রতন বাবু দেখে ফেলেছিল, আর উনি ভুল বুঝলেন। শেখর গুন্ডা পাঠিয়েছিল এখানে আমার এই ঘরে আমার 2 ছেলেকে, অনুজের কৌশিককে মেরে ফেললো। আমি ওই সময় বাড়িতে ছিলাম না, তাই বেঁচে গিয়েছিলাম। কিন্তু মিতা আপনার কি ক্ষতি করেছিল? ওকে কেন শাস্তি দিলেন আপনি? কেননা রতন বাবু আমার সন্তানদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি ওকে ওই দুঃখই দিতে চেয়েছিলাম। মনোজ কোথায়? মনোজ? কোন মনোজ? সেই মনোজ যে তোমাকে প্রতিশোধ নিতে সাহায্য করেছিল। স্যার, আমি তো জানি না। বলতে তো হবেই। ওই ম্যাজিক চশমা কোথা থেকে বানিয়েছিলেন? মনোজ কোথায় আছে? এসো এসো বন্ধু, তোমার জন্যই তো অপেক্ষা ছিলাম। এসো। হাসি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? ব্যাপারটা এরকম বস, আজকে তোমাকে আমি একটা অদ্ভুত জিনিস দেখাবো। দেখো শালুকে, এখন রসিকতা করার সময় নয়, তাড়াতাড়ি বলো। আরে ভাই 2 মিনিট, আরে সব সময় কাজ করলে হয়, একটা ম্যাজিক দেখো প্লিজ প্লিজ। সারিকা নিয়ে এসো। স্যার। আরে দেখো 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 কি হচ্ছে দেখো। এই নিন স্যার। ভেরি গুড। সচিন, তুমি এই চশমাটা একটু পরে ফেলো। চশমা? কিন্তু আমি কেন স্যার? আরে পরো পরো, আমি তোমাকে সাহায্য করছি। গ্রেট। ঠিক আছে। এবার সচিন খুব মন দিয়ে দেখো আর বলো যে এই চশমাটা ওখান থেকে এনে কে দিল। আরে স্যার কি সব বলছেন? সারিকা এনেছে? না সচিন, ভালো করে দেখো, এই চশমাটা ওখান থেকে নিয়ে সারিকা নয়, শ্রেয়া নিয়ে এসেছে। আমি? স্যার কি সব বলছেন আপনি? আপনার সামনেই তো দেখুন দাঁড়িয়ে রয়েছে সারিকা, আর যে এইদিকে দাঁড়িয়ে রয়েছে সে শ্রেয়া। সচিন খুব মন দিয়ে দেখো, তারপর বলো তোমার সামনে যে দাঁড়িয়ে আছে ও সারিকা নয়, ও হচ্ছে শ্রেয়া। হ্যাঁ স্যার, আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে শ্রেয়াই। সচিন, এবার বন্দুকটা ধরো। আর এই বন্দুকটা নিয়ে তোমার কি করা উচিত সেটা তো তুমি জানো না? হ্যাঁ স্যার, আমি ভালো মতো জানি যে এই বন্দুকটা নিয়ে কি করতে হবে।
শালুকে কিচ্ছু হবে না বস। শালুকে এরকম মজা করো না প্লিজ বিলিভ মি। হ্যাঁ সচিন, তোমার জানা আছে তো যে বন্দুকটা দিয়ে তোমায় কি করতে হবে? হ্যাঁ স্যার, জানি। দাও সচিন, এবার বন্দুকটা আমায় দিয়ে দাও। এবার তোমার এই চশমাটা খুলে দিই আমি। বসো বসো। আমার হচ্ছেটা কি? এটা মাথা ধরে রয়েছে। সচিন, এক্ষুনি তুমি আমাকে মারবার চেষ্টা করেছিলে, আমাকে গুলিও করেছিলে। আসলে বন্দুকটা খালি ছিল তাই। সারিকা, এসব কি বলছো তুমি? আমি তোমাকে মারার চেষ্টা কেন করব? আরে আমি তোমার উপরে কেন গুলি চালাতে যাব? রিল্যাক্স রিল্যাক্স, আমি বলছি। বস, এটা একটা স্পেশাল চশমা। এই চশমাতে একটা ডিভাইস লাগানো আছে। এটা এমন যন্ত্র যার কারণে যে যখনই চশমাটা পরে সে সম্মোহিত হয়ে যায়, হিপনোটাইজ। আর এটা ন্যানো ডিভাইস, যেটা ভয়েস রেকর্ড করতে থাকে। আর যে লোকটাই চশমাটা পরে থাকে তাকে ও বলতে থাকে তাকে এক্স্যাক্টলি করতে কি হবে। তুমি যে আমাকে গুলি করলে তাও এই ডিভাইসটার জন্যই। সেই জন্য ওই আওয়াজটা আসছিল। কিন্তু এই আওয়াজটা আমরা কেন শুনতে পাইনি? সেটা এই কারণে যে ওই আওয়াজটা খুব কম ছিল। বস, ওই আওয়াজটা এতই কম ছিল যে ওর পাশের লোকটা ওই আওয়াজটা শুনতে পাবে না। আর যেই এই চশমাটা খুলে দেওয়া হয় তখন লোকে ভুলে যায় যে ও যে চশমাটা পড়েছিল কি করেছিল ওই মুহূর্তে। এক্স্যাক্টলি। আর সেই জন্যই রতনবাবুর এটা মনে ছিল না যে উনি কেন ওই গুলিটা চালিয়েছিলেন। আর ওই বডিগার্ডও নিজে বুঝতে পারেনি যে ও কখন ছাদে গিয়েছিল আর কখন ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এই পুরো ব্যাপারটা মনোজেরই ভাবনা চিন্তার একটা প্রজেক্ট। এই সময় এসে গেছে যে আমি সারা জীবন ধরে করেছি সমস্ত কর্মবল আমায় পেতে হবে। আমি বুঝতে পারছি পাপের ঘোড়া আমার পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার মতো মানুষের বাঁচার আর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার। প্রার্থনা করি সামনের জন্মে যেন ভালো মানুষ হয়ে জন্মাতে পারে। এটা কি করছো তুমি? খোলো চশমা, খোলো। আমার ছেলে এসে গেছে। তুমি বিষ খেয়েছো? মা, এটা কি করলে তুমি? আমিও জানি না আমি কেন এমন করলাম। প্লিজ বাবা, আমায় ক্ষমা করে দিস বাবা, আমার ভাগ্যেই লেখা ছিল। না মা, মা না, মা না, মা, মা, মা। তোমার সাথে যেই এরকম করুক না কেন মা, তোমার দিব্যি, ওকে আমি ছাড়বো না। এবার বুঝতে পারলে অন্য লোক এই চশমা পড়লে তার কেমন লাগে, বুঝেছো? চলো এবার তোমার চোখে আইনের চশমা পরাই। কোথায় পালাচ্ছ? দাঁড়াও, সচিন ওদিক দিয়ে যাও, ফলো করো ওকে। Wish you many many happy returns of the day. Happy birthday. Thank you so much. এবার জেলের ঘানি টানার জন্য প্রস্তুত হও। সবিতা দেবী আমার সত্যিকারের মা ছিলেন না, উনি আমার কাছে মায়ের চেয়ে অনেক বড় ছিলেন। ওনার ছেলেরা মারা যাওয়ার পর উনি আমাকেই তার সন্তান মনে করেছিলেন। মানে তনুজ আর কৌশিকের পরে? হ্যাঁ, ওই দুই সন্তানের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, ওদেরকে খুন করা হয়েছিল। যে করেছিল সে মিতার বাবা রতন কুমার, আর আমাকে মিথ্যে ডাকাতির কেসে ফাঁসিয়েছিল ওরা। এই জন্য আমি প্ল্যান করেছিলাম প্রতিশোধ নেওয়ার প্ল্যান। আর রতনের কোম্পানিতেই জয়েন করলে, কিন্তু রতন তোমাকে চিনতে পারেনি? রতন আর শেখর আমাকে চিনতে পারেনি, কারণ ওরা আমাকে কোনোদিন দেখেওনি।
আর এটারই সুযোগ নিই আমি। আর জেল থেকে বেরোনোর পরে শুধু আমি সবিতা দেবীর সন্তানের বদলা নিইনি, আমার সানিয়া, যাকে আমি এত ভালোবাসতাম, তার মৃত্যুরও প্রতিশোধ নিলাম। আমাদের কাছে চলে আসতে আমরা তোমাকে ন্যায় বিচার পাইয়ে দিতাম। আইনের ওপর থেকে বিশ্বাস চলে গেছিল আমার, এই জন্য আমি নিজেই আইন হাতে তুলে নিই, মিতার সাথে বন্ধুত্ব করি, তারপর ওকে মেরে দিই। সানিয়াকে ভালোবাসতে তুমি, এটাকে ভালোবাসা বলছো? ওর বোনকে তুমি খুন করতে গিয়েছিলে। ভাগ্যিস আমরা সঠিক সময় সেখানে পৌঁছে যাই আর আমরা ওকে গিয়ে বাঁচাই। কি মিতা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। অনেক চেষ্টা করেছিলে না ওকে মেরে ফেলার? ওর বডিগার্ডকেও ওই চশমা পরিয়ে দিয়েছিলে যাতে ও আত্মহত্যা করে, কিন্তু না, তোমার প্ল্যান এমনিতেই ফেল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু রতনের প্ল্যান ফেল হয়নি। আমি ওয়েটারকে দিয়ে ওকে খুনি চশমা পরাই, আর ওকে দিয়েই ওর বন্ধুকে খুন করাই। কিন্তু আমরা আসার আগেই তুমি ওই চশমা উধাও করে দিয়েছিলে। আর তারপরে সেই চশমাটা সবিতার দ্বারা তুমি মিতার হাতে পৌঁছে দিয়েছিলে। মা, মা তুমি বেঁচে আছো? আমি বেঁচে আছি, আমায় ক্ষমা করে দাও মনোজ। এই সব কিছু আমার সিআইডিকে জানানো উচিত ছিল। ইনি যা কিছুই করেছেন আমাদের কথা অনুযায়ী করেছেন। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য অনেক নাটক করেছো, আর তোমার সত্যিটা সবার সামনে আনার জন্য আমরাও ছোটখাটো নাটক করেছি। কি পেলে তুমি? এই প্রতিশোধের আগুন তোমাকে কোথা থেকে কোথায় নামিয়ে দিয়েছে। এবার জেলের গড়াদের পিছনে বসে পুষতে থাকো। আইন তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, হয়তো ফাঁসিই হবে।